মোটামুটি ছিল কত মার্কস কোন কলেজে ভর্তি হবো চিন্তা করছো? 1113 এটা কি কত? 1250 নাকি 1213? 1250 1250 তো ভালোই হতো। হ্যাঁ অবস্থা তোমাদের রেজাল্ট কেমন হয়েছে? মোটামুটি রেজাল্ট, এটা আবার কেমন রেজাল্ট? এটাই মেয়েরা এরকমই বলে কি মানুষকে বলো যে গোল্ডেন পেয়েছে, মার্কস তো বলো কেন? মার্কস এমনি কত? 1112 আউট অফ কত? 1250 ওদের সাথে আরো 50 অ্যাড করলে কত হয়? 1162। অন্যান্য বছর তো 1330 হতো, এই বছর কি 1250 হবে? কিছু বলেনি? আসলে এটা নিয়ে কনফিউশন, কোনো সদুত্তর নেই, কেউ সঠিক কিছু বলতে পারছে না। দেখা যায় কি হয়। যদি এটা 1300-1162 হয় তাহলে কোনো মহিলা কলেজ আসতে পারে না, সেটা মহিলা কলেজ ঢাকা চলে যাবা পুরো ফ্যামিলি তুমি একা যাবা? তাহলে ঢাকার ব্যাপারে সবার কোনো আইডিয়া নেই, সকলের কলেজের নাম নেই। ঢাকায় কোন কলেজ এটা তোমার কলেজের লিস্টগুলো দেখো, লাস্ট ইয়ার লাস্ট কত ক্লাস পর্যন্ত হচ্ছে নিচে, এটা দেখতে আইডিয়া পেয়ে যাবে। তোমার কি হতে পারে? 4.78 দেখো বারে 4.78 তুমি স্কুলের সাথে ছিল না তোমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে আমাদের 4.83 পৌঁছে যাইছে জবের জন্য। তোমার কি অবস্থা? মার্কস কত? 1300-1187। তাহলে তোমার সিটি কলেজ আসতে পারে যদি ভাগ্য ভালো থাকে। সিটি কলেজ তো থাকবে ভালো, সবাই বুঝতে হবে। যাই হোক, চলো আমরা একটু পড়াশোনা শুরু করি। যে আমাদের এই সায়েন্সের যে হচ্ছে চারটা সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, চারটা গ্রুপ সাবজেক্ট, এর মধ্যে রসায়নের চ্যাপ্টারের সংখ্যা সবচেয়ে কম। যেমন ফিজিক্স প্রথম চ্যাপ্টার আছে 10টা, দ্বিতীয় পত্র আছে 11টা, তারপর তোমার ম্যাথে ফার্স্ট পত্র 10টা, সেকেন্ড পত্র 10টা, বায়োলজিতে মোট বোটানি জুলজি মিলিয়ে মোট 24টা অধ্যায়, বোটানি জুলজি মিলিয়ে, ঠিক আছে। কিন্তু রসায়নে অধ্যায় হলো 10টা, ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা। ওকে, তাহলে এখন আপাতত দৃষ্টিতে ভাই মনে হইতে পারে যে ভাইয়া চ্যাপ্টার মানে পড়া কম, মানে 1 মাস 1.5 মাস পড়লেই সিলেবাস শেষ হয়ে যাবে, ব্যাপারটা মজা এরকমটা না, ঠিক আছে। এটা পুরোপুরি একটা আই ওয়াশিং জিনিস। হ্যাঁ, একটা বাচ্চারা ইন্টারভিউ উঠেই সে যখন যে আমাদের একটা 5টা, ওকে, কিন্তু অধ্যায়গুলো বেশ বড় বড়, ঠিক আছে। তুমি দেখবা যে তোমার রসায়নের একটা অধ্যায় শেষ করতে যে পরিমাণ তোমার সময় লাগবে, ওই সেম টাইম স্ট্যাম্পে তুমি হচ্ছে যে ফিজিক্সের 3 থেকে 4টা অধ্যায় শেষ করতে পারো। রসায়নের একটা অধ্যায় পড়তে যে সময় লাগে, ওই সেম টাইমে ফিজিক্সের 3 থেকে 4টা অধ্যায় পড়া যায়। মানে ফিজিক্সের অধ্যায়গুলো খুব বেশি বড় বড় না, ঠিক আছে, মডারেট টাইপের, ঠিক আছে। ম্যাথমেটিক্সও সেম, কেমিস্ট্রির একটা অধ্যায় টাইম স্কেলে ম্যাথমেটিক্সের তোমার 2টা অধ্যায় শেষ করবে। তো অধ্যায়গুলো বেশ বড় বড়। এখন তোমাদের আরো বড় সমস্যা হচ্ছে ভাইয়া,
তোমাদের হচ্ছে 19 ছিল আর কি শর্ট সিলেবাস না, 19 ছিল শর্ট সিলেবাস। তুমি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় মানে একটা ওয়ার্ডও পড়ো না আমার যতটুকু ধারণা। হয় ইচ্ছাকৃতভাবে পড়ো না, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে তোমার আসলে সময় ছিল না পড়ার, দ্যাট ক্যান বি এ রিজন, যে সময় ছিল না, যেগুলো শর্ট সিলেবাস ছিল এগুলো পড়েই করতে পারছি না, আবার বাইরেগুলো কখন করবো, ঠিক আছে। কিন্তু এই যে তুমি শর্ট সিলেবাসের বাইরে অধ্যায়গুলো পড়লা না, এখন এইটার দায়ভার কে নেবে? এটার জন্য তুমি কখনোই শতভাগ দোষী না, এটার জন্য গভর্নমেন্ট দোষী, ধরো 80%, বাকি 20% ধরো দোষ আমি সেটা দিতে পারি, বাট গভর্নমেন্ট হচ্ছে মেইন দোষ, তারা শর্ট সিলেবাস দিচ্ছে। এখন এই শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলোর কনসেপ্ট কিন্তু ভাই তোমার ইন্টারে লাগবে, বুঝছো? তুমি অনেক জিনিস পড়তে গেলে তো কি রে ভাই, এই জিনিস তুমি জীবনে কোনোদিন আগে দেখো না, তোমার কাছে মনে হবে এটা মানে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছে, এরকম জিনিস তোমার কাছে ফিল হবে, এরকমটা, ঠিক আছে। কারণ এটা কিন্তু একটা কনসার্নিং জিনিস, যে আমি যদি একটা টপিক পড়তে গিয়ে এটা সম্পর্কে আমার যদি জিরো নলেজ থাকে, স্বাভাবিকভাবেই এটা তোমার জন্য তো বুঝতে কষ্ট হবে, আর যিনি তোমাকে পড়াবেন তার জন্য কিন্তু এটা কঠিন একটা কাজ, কারণ আমাদের ইন্টারনেট টাইম লিমিটেড, ঠিক আছে। আমাকে অল্প সময়ের মধ্যে হচ্ছে তোমাকে প্রত্যেকটা সিলেবাসটা শেষ করতে হবে। আমার একটা বাচ্চা যদি বেসিকে মারাত্মক লেভেলে দুর্বল থাকে তাহলে কিন্তু টিচারের জন্য প্রবলেমেটিক, ওকে, সে ক্লাসের সাথে 2-3 জন বাচ্চার জন্য অনেক বেশি সময় দিতে পারবে না, তোমরা বুঝো, ওকে। এই জন্য তোমাকেও কিছুটা তোমার দিক থেকে এফোর্ট দিতে হবে, টিচার তো এফোর্ট দিবি, ঠিক আছে, যে টিচার সব মুখ তুলে যদি খাওয়াই দেয় মুখে তুলে তুলে ভালো না, তোমার নিজের সাইড থেকেও একটু এফোর্ট দিতে হবে। আচ্ছা, আমাদের রসায়নের যে প্রথম অধ্যায়টা, এটার নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই অধ্যায়তে তোমার হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হলো তোমার থিওরি পার্ট, থিওরি, আরেকটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্স এর একটা পার্ট আছে, ম্যাথ পার্ট। থিওরি বলতে আমরা একটু আছি, এই অংশটাতে মূলত একদমই হচ্ছে যে বাংলা কথাবার্তা, মানে রিডিং টাইপের বরাবর যেরকমটা থাকে না, ঠিক আছে, মানে তেমন মাথা খাটানোর কিছু নাই, মানে বই রিডিং অনেকটা। তাহলে এই চ্যাপ্টারে তোমার 70% জিনিসপত্র হচ্ছে শুধু বাংলা রিডিং টাইপের পড়া, যেখানে আসলে তুমি নিজে পড়লেই বুঝবে মেজরিটি জিনিস, হয়তো 5-10% জিনিস থাকবে যেগুলো তোমার টিচারকে তোমার হচ্ছে এক্সপ্লেন করবে। বাট এই চ্যাপ্টারের যে বাকি যে 30% ভাইয়া আছে, ওইখানে তোমার মূলত কি আছে, ম্যাথ, ওকে। এই ম্যাথের অংশটার দিকে হচ্ছে যে আমরা বেশি ফোকাস করব, কারণ এই চ্যাপ্টারে যে তোমার ম্যাথের যে বেসিকগুলি, এগুলো তোমার কিন্তু পুরো 2 বছরে তুমি কেমিস্ট্রি যে অধ্যায়ে পড়ো না কেন, যেখানেই ম্যাথ থাকবে সেখানেই এই অধ্যায়ের বেসিকগুলো তোমার কাজে লাগবে। আমরা ফোকাস করবো মূলত ম্যাথ পার্ট আগে, তারপর আমি থিওরি পার্টটা আমরা পরে করবো, ম্যাথ পার্টটা আমরা আগে ফোকাস করব। এখন দেখো, যখন তুমি ভাই কেমিস্ট্রি পড়বা তখন বেসিক জিনিস হচ্ছে ভাই তুমি তো ল্যাবে যাবা, ল্যাবে গিয়ে তুমি কি করবা, ল্যাবে গিয়ে তুমি কোনো একটা দ্রবণ নিয়ে তো কাজ করো নাকি। আগে তোমরা রসায়ন ল্যাবে যাওয়ার কোনো অভিজ্ঞতা তোমাদের আছে? পূর্ব অভিজ্ঞতা নাই, একদিনও যাইনি স্কুলে, একদিন আমাদের নিয়েও যায়নি, একবার গেছিলাম, মানে কিছু দেখাইছে, কিছু দেখাই না, গিয়ে রোল বেঁচে শেষ। আছে আছে টাকা কম আছে, বিল স্কুলে গেছে 20 টাকা আছে, আলমারির ভিতরে সব আছে, কিন্তু বাইরে বের করে না, বাচ্চাদের কিছু দেখায় না, ঠিক আছে। তো বাচ্চারা ওই পাঞ্জাবি গাইড করি অবস্থা, আর প্র্যাকটিক্যাল জিনিস করে কি হবে, পাঞ্জাবি গাইড করে যদি জিপিএ পড়ে তাহলে একটা টেনশন। এখন যখন তুমি রসায়ন ল্যাবে যাও তোমাকে বেসিক জিনিস নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে দ্রবণ, তোমাকে দ্রবণ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখো একটা দ্রবণ হচ্ছে একদম বেসিক লেভেলে তোমার দুইটা জিনিসের সমন্বয়, একটা হচ্ছে তোমার দ্রব আর একটা হলো দ্রাবক, ওকে।
বাসায় চিনির শরবত বানাইছো, বানাইছো না? বানাইছো। তুমি কখনো পানিতে গ্লুকোজ মিশিয়ে খাইছো? খাইছো। তুমি কিন্তু ডে টু ডে লাইফে খাইছো, তুমি এই বিভিন্ন ধরনের সলিউশন তুমি হচ্ছে কনজিউম করছো। তো তুমি লেবু জুস বানাইছো, তুমি কমলা লেবু জুস বানাইছো, তারপরে হচ্ছে যে তুমি ইনো খাইছো, অ্যাসিডিটির জন্য মাঝে মাঝে আমরা যে খাই, ইনো খাও নাই কখনো ফার্মেসি থেকে কিনে? অ্যাসিডিটি কখনো হয় না, তবে তোমার খাদ্যাভ্যাস ভালো থাকবে, ঠিক আছে? অ্যাসিডিটি হলে আমরা কি করি, বাজার থেকে ইনো কিনে আমরা হচ্ছে ইনোতে একটা পাউডার থাকে, সোডিয়াম কার্বনেটের একটা পাউডার থাকে, ওটা আমরা হচ্ছে খাই। আচ্ছা, তাহলে যখনই আমরা বাসায় কোনো দ্রবণ তৈরি করি, ওই দ্রবণটা থাকে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। এখন যখন তুমি কেমিস্ট্রি করতে যাবা, এই দ্রব জিনিসের মধ্যে তিনটা জিনিস থাকে, তিনটা জিনিস থাকে দ্রবের মধ্যে। হয় ভাইয়া একটা অ্যাসিড থাকবে, না হলে একটা ক্ষার থাকবে, না হলে একটা লবণ থাকবে। রসায়ন হচ্ছে তিনটা জিনিস, অ্যাসিড, ক্ষার এবং লবণ থাকবে। আর দ্রাবক হিসেবে তুমি কি ব্যবহার করবা? সবসময় পানি ব্যবহার করবে, অলওয়েজ ওয়াটার। কেন পানি ব্যবহার করবো? এর কারণ হচ্ছে পানির মধ্যে কিছু ইউনিক নেচার আছে। পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। পানিকে তোমার আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে পোলার দ্রাবক। নাম হচ্ছে পোলার, শব্দটার সাথে খুব সুন্দর তোমরা, এটা হচ্ছে তোমার পোলার দ্রাবক। এখন দেখো আমাদের এই যে অ্যাসিড গুলোর কথা আমরা বলতেছি, এই প্রত্যেকটা অ্যাসিড, ক্ষার এবং লবণ এদেরকে কঠিন অবস্থায় পাওয়া যায়। প্রত্যেকেরই কি অবস্থা আছে? কঠিন অবস্থা আছে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এই কঠিন অ্যাসিড, ক্ষার বা লবণকে আমরা যেটা করব, আমরা হচ্ছে পানিতে মিশিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করব। এবং এই দ্রবণটা কেমন দ্রবণ হবে? তরল প্রকৃতির একটা দ্রবণ হবে। তাহলে দ্রবণ বলতে বুঝবো যে একটু তরল লিকুইড। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের কিছু অ্যাসিড আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, ক্লাস 7 8 থেকে। কোন 7 8 আলাদা না পড়াশোনা করছি কিনা মানে দিন বা চলার মধ্যে। যাই হোক, দেখো অ্যাসিড কি কি আমাদের কিছু পরিচিত অ্যাসিড আছে, যেমন তো ভাই অ্যাসিড এর নাম কি বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে তোমার আছে তোমার H2SO4, এটার নাম কি বলো? সালফিউরিক অ্যাসিড। এরপরে তোমার আছে হচ্ছে HNO3, এটা হচ্ছে আমাদের কি নাইট্রিক অ্যাসিড। এই তিনটে অ্যাসিডকে ভাই একটু চিনে রাখো, এদেরকে তুমি অনেক বেশি পরিমাণে ব্যবহার করবে। এরপর আসো ক্ষার। কিছু পরিচিত ক্ষার বলতো, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা সবাই চিনি এটা। তারপরে তোমার কি আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে তোমার কি আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2। তারপরে তোমার কি আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষারগুলো মোটামুটি আমরা সবাই চিনি, এই জন্য আমরা এদেরকে কি দিতে হবে। এবার সবাই লবণ। আচ্ছা, লবণের ক্যাটাগরিতে কি কি থাকতে পারে বলো? সবচেয়ে পরিচিত লবণ কি? সোডিয়াম ক্লোরাইড, আমাদের খাবার লবণ। তারপরে তোমার থাকতে পারে সোডিয়াম নাইট্রেট, তারপরে থাকতে পারে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? এরা সবাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা যেটা করবো, আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা অ্যাসিড, ক্ষার এবং লবণের মধ্যে যে কোনো একজনকে নিব, নিয়ে আমি কার মধ্যে মিশাবো? পানিতে মিশাবো। মিশাইলেই কি হয়ে যাবে? দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। এখন দ্রবণ প্রস্তুত করার জন্য তোমার কিছু যন্ত্রপাতি লাগবে, এগুলোকে বলা হয় কাচের যন্ত্রপাতি। তোমরা কখনো দেখছো না? না, আমরা দ্রবণ প্রস্তুত করার জন্য দুই ধরনের হচ্ছে যে কাচের যন্ত্রপাতি ব্যবহার করি। দেখাই, এরকম একটা তুমি হচ্ছে যে কাচের যন্ত্র অলওয়েজ দেখতে পারবে ল্যাবে। এই কাচের যন্ত্রটাকে তোমার বলা হয় কনিক্যাল ফ্লাস্ক। এর নাম কি? কনিক্যাল ফ্লাস্ক। এটা দিয়ে মূলত আমরা ল্যাবরেটরিতে দ্রবণ প্রস্তুত করব। এটা তারপর তোমার আরেকটা কাচের যন্ত্র আছে, যেটা তোমরা দেখে থাকবে, হচ্ছে বিকার। তো এটা ব্যবহার করে আমরা দ্রবণ প্রস্তুত করে থাকি। তবে এই বিকারগুলো হচ্ছে তোমার
অনেক বড় হয়, তুমি যদি অনেক বেশি আয়তনের দ্রবণ প্রস্তুত করতে চাও, যেমন এটা দিয়ে হাইয়েস্ট 100 ml মাপা যাবে, দেখো যে লেখা আছে এখানে, লেবেল করা আছে 100 ml পর্যন্ত হচ্ছে হাইয়েস্ট, এটা দিয়ে পরিমাপ করা যাবে। আচ্ছা, এখন আসো, আমাদের দ্রবণ প্রস্তুতির কাজ শেষ। এখন আমি যদি এই কোনো একটা অ্যাসিড ক্ষার বা লবণের দ্রবণ নিয়ে কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে ওই দ্রবণ সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে হবে। ওকে, কি ওই ইনফরমেশনগুলো হচ্ছে ভাইয়া ওই দ্রবণের কি ঘনমাত্রা। ওকে, অর্থাৎ যখন তুমি কোনো একটা দ্রবণ থেকে কোনো একটা ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করতে যাবা যে এই দ্রবণটাতে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে, কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, কতটি সালফিউরিক অ্যাসিডের অণু আছে, তাহলে এই টাইপের যখন তুমি হিসাব নিকাশ করতে যাবা, সবার প্রথমে তোমার কি জানতে হবে, এই দ্রবণটার ঘনমাত্রা। এখন আমাদের কেমিস্ট্রিতে একটা দ্রবণের ঘনমাত্রাকে প্রকাশ করার এখন পর্যন্ত বহুল ব্যবহৃত পদ্ধতির সংখ্যা হচ্ছে মোট কয়টা? 7টা। ওকে, এই প্রত্যেকটা পদ্ধতি আমরা কম বেশি ব্যবহার করি, এক এক সিচুয়েশনে এক একটা হচ্ছে তোমার ইউজ করা হয়। ওকে, তো দেখি আমাদের দ্রবণের ঘনমাত্রা প্রকাশের পদ্ধতিগুলো কি কি। সবার প্রথমে আসবে কি মোল ভগ্নাংশ, আমরা সবগুলো নিয়ে ডিসাইড করবো। তারপরে তোমার কি আসবে মোলারিটি বা মোলার ঘনমাত্রা। তারপরে তোমার আসবে হচ্ছে লঘুকরণ সূত্র। তারপরে আসবে মোলারিটি, একটা হচ্ছে মোলারিটি হচ্ছে বয়শূন্য র, এটা হচ্ছে কি করব ল, আচ্ছা নালের ল। তারপরে তোমার আছে পিপিএম, কাজের সময় এটাই নিয়ে নিয়ম। দেখো পিপিএম, পিপিবি, পিপি, আচ্ছা এগুলো আপনারা বুঝে লাগবে না, এগুলো পরে আসছে বুঝবো। তারপরে তোমার আছে শতকরা ঘনমাত্রা, 3 ধরনের শতকরা ঘনমাত্রা আছে, পার্সেন্ট ডব্লিউ/ডি, পার্সেন্ট ডব্লিউ/ডব্লিউ, পার্সেন্ট ডিগ্রি, এগুলো বুঝে লাগবে, আস্তে আস্তে বুঝাবো সমস্যা নেই। আর সবার শেষে হচ্ছে নরমালিটি, এটা বর্তমানে হচ্ছে যে সিলেবাস নাই, এটা সিলেবাস বহির্ভূত জিনিস। তবে নরমালিটি জানার সুবিধা হচ্ছে, নরমালিটি জানলে অনেক ম্যাথ আছে যেগুলা করতে মোলারিটি দিয়ে করতে, সমাধান করতে 2 থেকে 3 পৃষ্ঠা লাগে, এরকম অনেক গাণিতিক সমস্যা আছে, কিন্তু ওই ম্যাথগুলো নরমালিটি দিয়ে 2 লাইনে করা যায়। বুঝছো কথা, এটার পাওয়ার অনেক বেশি, আমরা জানি না এটা কেন সিলেবাস থেকে বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন চলো আমরা আস্তে আস্তে সবগুলো ডিসকাস শুরু করি। সবার প্রথমে আমরা শিখবো হচ্ছে মোল ভগ্নাংশ। চলো এটা এখন তো লিখো খাতায় লিখো। আচ্ছা, মোল ভগ্নাংশ ব্যাপারটা কি? মনে করো তুমি একটা দ্রবণ বানায় ফেলছো, ধরেন একটা বিকার, এখানে একটা দ্রবণ আছে। আচ্ছা, ধরো এই দ্রবণটাতে তোমার 2টা উপাদান আছে, কয়টা? 2টা উপাদান। ধরো একটা উপাদান হচ্ছে এ, আর একটা উপাদান হচ্ছে বি। ওকে, 2টা উপাদান। এখন আমাকে বলো তো কেমিস্ট্রিতে যে কোনো রাসায়নিক পদার্থের পরিমাণের এককটা কি? মোল না? যে কোনো রাসায়নিক পদার্থ আমরা তার মাধ্যমে হিসাব করি, মোলের মাধ্যমে। কেন? কারণ মোলের সাথে বাকি সব কিছুর সম্পর্ক আছে, যেমন মোলের সাথে ভরের সম্পর্ক আছে, মোলের সাথে আয়তনের সম্পর্ক আছে, মোলের সাথে কি তোমার হচ্ছে যে অণুর সংখ্যার সম্পর্ক আছে। তাহলে তুমি যদি মোল জানো, তুমি কিন্তু কি অন্যান্য ইনফরমেশনগুলো সেখান থেকে বের করে ফেলতে পারবে। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এখানে উপাদান এ এর মোল সংখ্যা হচ্ছে 2 মোল ধরলাম, কয় মোল? 2 মোল। ওকে, আর উপাদান বি এর মোল সংখ্যা আমরা ধরলাম হচ্ছে 3 মোল, বুঝলাম? আচ্ছা, এখন মনে করো আমরা কি বের করতে চাই, আমরা এই প্রতিটা উপাদানের এ এবং বি এর কি নির্ণয় করতে চাই, মোল ভগ্নাংশ নির্ণয় করতে চাই। কিভাবে নির্ণয় করবো? কিভাবে লিখবা যে এ এর মোল ভগ্নাংশ
যে কোনো উপাদানের মোল ভগ্নাংশে মোল ভগ্নাংশকে প্রকাশ করা হয় বড় হাতের x দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের x, লিখো বড় হাতের x। এবার তুমি যার মোল ভগ্নাংশ বের করবা তাকে তুমি নিচে লিখবে। ধরো লিখলাম হচ্ছে xa, এটা হচ্ছে a এর মোল ভগ্নাংশ। আচ্ছা, এটা সমান সমান হবে, দেখো সমান সমান হবে, তুমি যার মোল ভগ্নাংশ নির্ণয় করতে চাও তার মোল সংখ্যাটা তুমি উপরে লিখবা। তুমি লিখবা a এর মোল, a এর মোল, আর ভগ্নাংশের নিচে থাকবে পাত্রে যতগুলি উপাদান থাকবে সবার মোল ভগ্নাংশের সমষ্টি। মানে কি a এর মোল, a এর মোল প্লাস b এর মোল। এবার দেখো a এর মোল ভাইয়া কত? 2। ওকে, নিচে আবার a এর মোল কত? 2 প্লাস b এর মোল কত? 3। এর কত হলো? 2/5। বা তুমি দেখো দশমিক এর কত হবে? 0.4। ওকে, খুবই সিম্পল। তাহলে কি করবা? যার মোল ভগ্নাংশ বের করবা তার মোল সংখ্যাটা উপরে লিখবা, আর পাত্রে যতগুলো উপাদান থাকবে সবার মোল সংখ্যার সমষ্টি কোথায় থাকবে? নিচে থাকবে। এইভাবে আমরা a এর মোল ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার আসো b এর মোল ভগ্নাংশ আমরা বের করি। b এর মোল ভগ্নাংশ, কিভাবে লিখবো বলতো? বড় হাতের x, ওকে, বড় হাতের x, তার নিচে কি লিখবো? এটা বলো তো উপরে কি হবে? b এর মোল হবে এবার, আর নিচে হবে a এর মোল প্লাস b এর মোল। তাহলে বলো b এর মোলটা ভাই কত ছিল? 3। a এর মোল ছিল 2, b এর মোল ছিল 3। এটা কত আসবে? 3/5। দশমিক দিলে কত হবে? 0.6। অর্থাৎ মোল ভগ্নাংশের মানটা তোমার এরকম দশমিকে থাকবে এবং এটা অলওয়েজ 1 এর চেয়ে ছোট হবে, অলওয়েজ 1 এর চেয়ে ছোট হবে। ওকে, আচ্ছা বলতে পারবে এটা কেন 1 এর চেয়ে ছোট হচ্ছে? এটা খুবই লজিক্যাল হয়ে দেখো, তুমি উপরে জাস্ট একটা উপাদানের মোল সংখ্যা নিছো, আর পাত্রে তুমি সবগুলো উপাদানের মোল সংখ্যা নিছো না, তাহলে নিচের নাম্বারটা অলওয়েজ কি বড় হবে না? আমাকে বলো, এটা এই ভাগফলটা কোনোভাবে কি 1 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা আছে? নাই, এটা অলওয়েজ 1 এর চেয়ে ছোটই হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো এবার ইন্টারেস্টিং জিনিস দেখো, তুমি যদি এই 0.4 আর এই 0.6 যোগ করো কত হয় বলো তো? কত? xa আর xb তুমি যদি যোগ করো কত হয়? 1 হচ্ছে না? বলো 1 হচ্ছে কি? এর অর্থ হচ্ছে একটা পাত্রে বা যে কোনো দ্রবণে যতগুলো উপাদান থাকবে সবার মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদা কত হবে? 1। পাত্রে যদি 50টা উপাদান থাকে সবার মোল ভগ্নাংশের যোগফল অলওয়েজ কত হবে? 1। এই সূত্রটা জানলে তোমার লাভ ভাইয়া কি হবে? অনেক সময় তুমি এমন অনেক গাণিতিক সমস্যা দেখতে পাবা যেখানে এই মোল সংখ্যাগুলো দিবে না, এগুলো এই ইনফরমেশনগুলো মিসিং থাকবে। তোমাকে একটা উপাদানের মোল ভগ্নাংশ দেওয়াই থাকবে ডিরেক্টলি, দেন তুমি কি করবে? 1 থেকে মাইনাস করে কি অপর উপাদানটার মোল সংখ্যাটা বের করে ফেলবা। তোমার তো মোল সংখ্যা জানার প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে না। তোমরা বুঝতে পারছো? খুবই সিম্পল কনসেপ্ট সিম্পল, বাট এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে। তোমার এই ফার্স্ট নাম্বারের চ্যাপ্টার 4 এ কাজে লাগবে,
সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 এ কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। ক্লিয়ার ভাই? ইজ না কনসেপ্ট? তো আমাদের এই কনসেপ্টটা শেষ। নেক্সট যে কনসেপ্টটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের কি মোলারিটি বা মোলার ঘনমাত্রা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার 10 স্টার দেবো। 4 4 8 9 10 দিদি দেবো স্টার, কোনো সমস্যা নেই। তারপরে তোমার যদি কেমিস্ট্রি ভালো করতে হয়, যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও, 100তে 100 করতে চাও, তোমাকে এই 2 নম্বর কনসেপ্টটাকে পুরোপুরি ক্রস হয়ে যেতে হবে। মোলারিটির কনসেপ্টে বিন্দু মাত্র কোনো ঘাটতি থাকা যাবে না। তো কেমিস্ট্রি মিন্স মোলারিটি। চলো মোলারিটি ডিফাইন করি। এটাকে বলা হচ্ছে তোমার মোলারিটি বা মোলার ঘনমাত্রা। সংজ্ঞাটা দিয়ে নিই, ডেফিনিশনটা কি হবে? সংজ্ঞাটা হচ্ছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের 1 লিটার আয়তনে যত মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি মোলার ঘনমাত্রা বলে। এই হচ্ছে আমাদের মোলারিটির ডেফিনিশন। আমরা একটু ডেফিনিশনটাকে ভালো মতো বোঝার চেষ্টা করি, কি কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে। ওকে, শুধু সংজ্ঞা ভাবে মুখস্থ করলেই হবে না, সংজ্ঞার প্রতিটা ওয়ার্ড বুঝতে হবে তোমাকে। প্রথম শব্দটা দেখো, নির্দিষ্ট তাপমাত্রা। তার মানে মোলারিটি জিনিসটা যখন তুমি ডিফাইন করবে, তোমার তাপমাত্রা অবশ্যই ফিক্স না হবে। তাপমাত্রা কমলে বাড়লেই মোলারিটি চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসে দেখো, কোন দ্রবণের 1 লিটার আয়তন। তাহলে মোলারিটি যখন তুমি ডিফাইন করবা, তোমার দ্রবণের আয়তন কত হতে হবে? 1 লিটার, এটা ফিক্সড। ওকে, 1 লিটার আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তার মানে কি যত মোল অ্যাসিড অথবা যত মোল ক্ষার অথবা যত মোল লবণ কি থাকে দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা
মোল। আচ্ছা, আমি চলো এক্সাম্পল স্বরূপ আমি তোমাকে, আমি ডিরেক্টলি এখন ফর্মুলাতে যাব না, আগে তোমাকে আমি হচ্ছে যে কয়েকটা এক্সাম্পল দেখাই, তারপর আমি শুধু লিখব। ধরো তুমি হচ্ছে যে তিনটা দ্রবণ নিচ্ছ পাশাপাশি, তিনটা দ্রবণ নিচ্ছ, প্রত্যেকটা দ্রবণের আয়তন মনে করো ভাইয়া 1 লিটার। আচ্ছা, সবার আয়তন 1 লিটার। প্রত্যেকটা দ্রবণে মনে করো হচ্ছে যে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ধরো তোমরা তিন বান্ধবী কি করলা, যে তিনটা বিকারে তিনটা দ্রবণ প্রস্তুত করো। ধরো তোমার টিচার পেশা বলে যেটা কাজ করো, তোমরা তিন বান্ধবী, তোমরা তিনজন সোডিয়াম হাইড্রোক্সাইডের তিনটা দ্রবণ তৈরি করো। প্রত্যেকটা দ্রবণের আয়তন কত হইতে হবে? 1 লিটার হইতে হবে। আচ্ছা ঠিক আছে, সবগুলো দ্রবণের আয়তন 1 লিটার আছে, সবগুলোতেই কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে করো যে তোমার জুথি না, আচ্ছা ধরো জুথি বললো যে ঠিক আছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করব 1 মোল। এরপরে তোমার নাম কি? আদিকা বলে না, আমি 1 মোল দ্রবীভূত করব না, আমি 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করব। ঠিক আছে, তারপরে অপরাজিতা এসে বললো যে না আমি 0.5 মোল করব না, আমি 0.1 মোল করব। ওকে, দেখো প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণে কি নিছে? সোডিয়াম হাইড্রোক্সাইড নিছে। আচ্ছা, এখন আমি যদি বলি এই দ্রবণটার মোলার ঘনমাত্রা কত হবে, আমি কিভাবে লিখব? এভাবে লিখব, দেখো আমি লিখব 1 মোল পার লিটার। মানে কি 1 লিটারে কয় মোল আছে? 1 লিটারে কয় মোল আছে? 1 মোল আছে। 1 লিটারে 1 মোল আছে, কিভাবে লিখব? 1 মোল পার লিটার, মানে 1 লিটারে 1 মোল আছে। এবার এখানে আসো, এইখানে বলো তো 1 লিটারে কয় মোল আছে? 0.5 মোল আছে। তুমি কিভাবে লিখবে জিনিসটাকে? 0.5 মোল পার কি লিটার। এটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, 0.5 মোল লিটার ইনভার্স কি 1, এভাবে লেখা যায়, একই কথা। ঠিক আছে, ওকে। এখন থেকে তুমি এই যে মোল লিটার ইনভার্স 1 এটার বদলে তুমি কি লিখবা জানো? এখান থেকে তুমি এটার বদলে লিখবা 0.5 ক্যাপিটাল এম। তাহলে রসায়ন বইতে যে কোনো জায়গায় তুমি কোনো সংখ্যার পাশে যদি ক্যাপিটাল এম দেখো, বুঝবা এটা কি বোঝাচ্ছে? মোলারিটি বা মোলার ঘনমাত্রা বোঝাচ্ছে। ঠিক আছে, এবং এই ক্যাপিটাল এম মানে কি? মোল পার লিটার, মানে 1 লিটারে কি 0.5 মোল আছে। এখন তুমি এটা মুখে কি উচ্চারণ করবে? ক্যাপিটাল এম, আমি তো 0.5 ক্যাপিটাল এম বলবো না বারবার, এটা কি বলা যাবে? এটা উচ্চারণ করতে হবে না মুখে আমাকে, তাহলে আমি কি উচ্চারণ করব? আমি উচ্চারণ করব 0.5, মুখে উচ্চারণটা হবে মোলার, মুখে উচ্চারণটা হবে মোলার। ঠিক আছে, আমি যখন মুখে উচ্চারণ করব 0.5 মোলার, এটা দিয়ে কি বোঝাবে? 0.5 ক্যাপিটাল এম অথবা 0.5 মোল পার লিটার। বুঝা গেল কথা? আচ্ছা, তাহলে আমাকে বলো তো এবার এই দ্রবণটার মোল ঘনমাত্রা কত? এই দ্রবণটার কত? 0.1 মোল কি লিখবে বলো? লিটার ইনভার্স 1, মানে 1 লিটারে কত মোল আছে? 0.1 মোল আছে। একটু তুলে তুলে ভাই জিনিসটা।
এখন ধরো আমি তোমার সমস্যাটাকে একটু কমপ্লেক্স করে দিই, একটু হালকা জড়িত করে দিই। কিরকম? আমি এবার দ্রবণটার আয়তন 1 লিটারের বদলে অন্য একটা আয়তন নেই, তখন দেখি তুমি বুঝতে পারো। ধরো এবার তুমি করলা কি, একটা দ্রবণ নিলা, দ্রবণ তৈরি করলা তুমি। ধরো এটার আয়তন হচ্ছে ভাইয়া 2 লিটার, আয়তন 2 লিটার, এবং এখানে তুমি নিচে হচ্ছে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিচে হচ্ছে 1 মোল। আচ্ছা, এখন আমাকে কি বলতে পারবা যে এই দ্রবণটার মোলার ঘনমাত্রা এখন কত আছে? এখন কত? দেখো সংজ্ঞাটা আমাকে আরেকবার একটু লিখে পড়ার চেষ্টা করো। মোলারিটি মানে কি? 1 লিটারে যত মোল থাকবে সেটা মোলারিটি না? 1 লিটারে যত মোল থাকবে, ঠিক আছে? তাহলে আমি কি ঐকিক নিয়মে এভাবে লিখতে পারি না যে ভাইয়া যে 2 লিটার দ্রবণে দ্রবীভূত NaOH কয় মোল বলো? 1 মোল না? ওকে, কিন্তু সংজ্ঞায় ভাইয়া কি বলতেছে আমাদের? 1 লিটার দ্রবণে যত মোল থাকে সেটা হচ্ছে কি? মোলারিটি। তাহলে আমি কি লিখতে পারবো ঐকিক নিয়মে? 1 লিটার দ্রবণে দ্রবীভূত NaOH কত হবে বলো ঐকিক নিয়মে? ম্যাথ কত হবে? 1/2 মোল, ঠিক আছে না? 1/2 মোল মানে কত? 0.5 মোল। ওকে, তাহলে 1 লিটারে থাকবে কত? 0.5 মোল। তার মানে দেখো, তাহলে এই দ্রবণটার মোলার ঘনমাত্রা কত হবে? 0.5 মোল পার কি লিটার। ভাবে লেখা যায় 0.5 ক্যাপিটাল M। এই দ্রবণটার মোলার ঘনমাত্রা কত? 0.5 ক্যাপিটাল। তো তোমাকে দেখতে হবে 1 লিটারে কত মোল আছে। এখন একটু মনোযোগ দিয়ে এই দিকটা একটু তাকাও, এই 1/2 কে একটু দেখো তো। আচ্ছা, যদি তুমি এভাবে লিখতে পারবা যে ভাইয়া মোলারিটি মোলারিটিকে তোমার প্রকাশ করা হয় S দিয়ে, বড় হাতের S দিয়ে। আবার কোথাও কোথাও এটাকে বড় হাতের C দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে তোমার S মানে হচ্ছে স্ট্রেংথ, মানে শক্তি, আর C এর ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন। তবে আমরা S টাকে বেশি ইউজ করি, C একটু কম ইউজ হয়, S টা বেশি ইউজ হয়। আচ্ছা, এবার দেখো তো এখানে যে ভাইয়া 1/2 আছে, এই 1/2 এর 1 সংখ্যাটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? যদি এই 1 সংখ্যাটা দিয়ে কি বোঝাচ্ছে? 1 মোল, মানে যত মোল দ্রব কি আছে? দ্রবীভূত আছে। তার মানে এই ভগ্নাংশের উপরের সংখ্যাটা বা লব হচ্ছে আমাদের দ্রবের কি মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা। এখন তোমরা বলো তো, সবাই বলো তো, মোল সংখ্যাকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা উপরে লিখব ছোট হাতের n, দ্রবের মোল সংখ্যা। আর দেখো তো, বলো তো, যদি এই নিচের 2 সংখ্যাটা দিয়ে কি বোঝাচ্ছে? এই নিচের 2 সংখ্যাটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে 2 লিটার না? দেখো তো, তাহলে নিচের সংখ্যাটা দিয়ে বোঝাচ্ছে আয়তন কোন এককে? লিটার এককে। কোন এককে? লিটার এককে। তাহলে বলো তো আয়তনের ইংরেজি কি? ভলিউম। ভলিউম না? ভলিউমের প্রথম প্রতীক হচ্ছে আমাদের ভি।
হচ্ছে আমাদের মোলারিটির সূত্র S equal to m by v। m হলো মোল সংখ্যা, v হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন। লিখে শুরু করে একটু দেখে নাও এখানে s কি m কি v কি। m হলো মোলারিটি, m হলো মোলারিটি, s হলো মোলারিটি, n হলো কি দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল আচ্ছা। আর v লিটার কি, এটা হচ্ছে লিটার এককে, লিটার এককে দ্রবণের আয়তন। লিটার এককে দ্রবণের আয়তন। আর আমাদের মোলারিটির একক তো আমরা জেনে নিচ্ছি অলরেডি, এটা হলো মোল পার লিটার বা ক্যাপিটাল এম। দেখো খুবই সিম্পল একটা ফর্মুলা, ইজি ফর্মুলা, বাট খুবই পাওয়ারফুল একটা ফর্মুলা। চলো এখন আমি কি করব, আমরা এই যে সূত্রটা আছে এটাকে আমরা একটু মডিফাই করব, মডিফাই করে আমরা একটা নতুন সূত্র তৈরি করব যেটা আমরা হচ্ছে বেশি ইউজ করব। কেমন? S is m by v, m by ভলিউম হিসেবে লিখা। আচ্ছা দেখো তোমাদের 9 লেখা চ্যাপ্টার ছিল না মোলের ধারণা ও রাসায়নিক গণনা, চ্যাপ্টার 6, ওইখানে বইয়ের একদম সেকেন্ড পেজে, ওই চ্যাপ্টারটা একদম সেকেন্ড পৃষ্ঠায় এরকম তিনটে সূত্র ছিল, এরকম এরকম ভাবে তোমরা দেখছো। প্লিজ আমি বইয়ের রেফারেন্সটা টানি না, এই বইয়ের সমস্যা নেই। এই তোমার বই পড়ছিল যেটা, এই দেখো সুন্দর করে দেখো তোমার 9 বইতে এরকম তিনটে সূত্র লিখেছিল। প্রথমটা কি দেখো, n সমান w বাই m। ওকে বলো তো অপরাজিতা এই w এর পরিচয় কি ছিল? কিসের ভর? দ্রবের ভর। বলো তো আনিকা এই ভর হাতের আমরা দিয়ে কি বোঝায়? মোল না, এটা দিয়ে বোঝায় আণবিক ভর।
v/22.4 বলো জুথি এই v এর পরিচয় কি ছিল? আয়তনই ছিল। কোন এককে? লিটার এককে। তবে এখানে আরেকটা কথা আছে, এই সূত্র শুধুমাত্র এসটিপি তে প্রয়োগ হবে। কোন সরি এসটিপি বলা পড়ছে। এসটিপি এর পূর্ণ কি? এন্ড প্রেসার। সুন্দর করে বল। আচ্ছা বলো শ্রেয়া, তুমি বলো এই এসটিপি তে চাপ কত? নাউজুবিল্লাহ, চাপ জিজ্ঞেস করছি। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে এক অ্যাটম নাকি নাকি এটিএম? কোনটা? এটিএম। অ্যাটম বলে আবার কি জিনিস? এটিএম হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তারপরে বলো প্রতি এসটিপি তে তাপমাত্রা ছিল কত? তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। আর কত কেলভিন? সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে নেয়? 273 যোগ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসটিপি। তাহলে মনোযোগ দাও, প্রশ্নে যদি এসটিপি শব্দটা থাকে তখনই এন এর জায়গায় v/22 ইউজ করা যাবে, অন্যথায় যাবে না। সাবধান। এরপর দেখো আরেকটা ফর্মুলা আছে, বড় হাতের এন। বলো তো শ্রেয়া, এই বড় হাতের এনটা দিয়ে কি বোঝায়? এই বড় হাতের এনটা দিয়ে কি বোঝায়? মনে আছে? অনুসংখ্যা। উত্তর হইছে পুরোটা হয়নি। এই এন দিয়ে তিনটা জিনিস বোঝায়। এটা অণুর সংখ্যা হতে পারে, পরমাণুর সংখ্যা হতে পারে, আয়নের সংখ্যা হতে পারে। তিনটা জিনিসের সংখ্যাই বোঝায়, ঠিক আছে? আর নিচে কি এত বড় সংখ্যাটা? বলো তো আমি কি? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 এটা আমি ছোট রাখলাম। এই হচ্ছে আমাদের n এর তিনটা ফর্মুলা কিন্তু আমরা নাইটের দিকে করে আসছি। এখন আমাকে বলো তো আমরা কি চাইলে এই n এর জায়গাটায় এখন w/m টা বসাইতে পারি না? কোনো অপরাধ হবে বসাইলে? অবশ্যই বসানো হবে। তাহলে বসাই তো। আচ্ছা বসাই দাও। এবার মনে করো প্রশ্নে আয়তনটা লিটারে দেওয়া নেই। এটা কেন? কারণ দেখো, তুমি দেখো তো এই বিকারটা দিয়ে তুমি হাইয়েস্ট কত এমএল পর্যন্ত দ্রবণ তৈরি করতে পারবা? 100 এমএল। তাহলে এই আয়তনটা কি লিটারে আছে? না, এই আয়তনটা ভাই এমএল এ আছে না? এমএল এ আছে। 1 লিটার দ্রবণ কিন্তু অনেক হিউজ একটা দ্রবণ। 1 লিটার মানে যদি ওই দোকান থেকে তুমি 1 লিটারের পানির বোতল কিনো না, ধরো ওইখানে পানির বোতলে H2SO4 আছে, ওই H2SO4 যদি একটা ফোঁটাও তোমার ত্বকে পড়ে, শেষ ত্বক, আর বেশি দিবে না, ঠিক আছে? ত্বক ওখানেই শেষ। কথাটা বুঝতে পারছি কিনা? ত্বকের প্রোটেকশন করতে হবে। তাহলে ল্যাবে যখন আমি অ্যাসিড ক্ষার নিয়ে কাজ করব, অনেক বেশি পরিমাণে অ্যাসিড ক্ষার নিয়ে কাজ করা যাবে না, খুবই অল্প পরিমাণে অ্যাসিড ক্ষার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার দ্রবণের পরিমাণটা ছোট হইতে হবে, 20 ml, 25 ml, 15 ml, 30 ml এরকম হইতে হবে। কথাটা বুঝতে পারছো? তার মানে দ্রবণের আয়তনটা বেশিরভাগ সময় ml এ দেওয়া থাকে। তাহলে মনে করো তোমার আয়তনটা ml এ দেওয়া আছে, লেটস সে, ভালো কথা, বাট আয়তনটা বসাইতে হবে কিসে? লিটারে না? তাহলে বলো তো আনিকা ml থেকে লিটারে কিভাবে নেয়? একসাথে দিয়ে গুণ নাকি ভাগ? গুণ। ভাগ আমি পারো। তাহলে দেখো 11 দিয়ে ভাগ দিলাম, এরপরে কি লেখা যায়? এবার ক্লাস 6 7 এ ফিরে যাই। w/m ইনটু কি হবে? প্রতিঘাত কি হবে? 1000 কই যাবে? উপরে আসবে, 1000 চলে যাবে উপরে। আয়তন চলে আসবে কোথায়? নিচে। ঠিক আছে, এবার অপর যদি একটু গুণ করে বলো তো এখানে কত হবে? 1000 ইনটু w কত হবে? 1000 ইনটু w গুণ করলে কত হয়? 1000 w। আর এখানে m এর সাথে v গুণ করলে কত হবে? mv, বাট v টা কোন এককে? ml এককে। দেখো v কিন্তু এখানে ml এককে, সাবধান। তুমি পেয়ে গেলে একটা ফর্মুলা দেবে, এই যে আমরা এইটাই ইউজ করব। এই সূত্রটি হবে এখন তোমার
আব্বা এই সূত্র বলবো, হ্যাঁ তসবি নিয়ে বুঝবো, ঠিক আছে? সারাদিন এই সূত্র তোমার মুখে থাকতে হবে, ঠোঁটের গোড়ায় থাকতে হবে সূত্র। তুমি যে ড্রেস করছো এটা কলেজ ড্রেস মনে হচ্ছে, কলেজ ড্রেস। চলো পেয়ে গেলাম। এখন চলো এটাকে আরেকটু মডিফাই করি, মডিফাই করলে একটু স্মৃতিচারণ হবে। কিরকম মডিফিকেশন দেখো, একটা কাজ করো, তুমি এখানে ডব্লিউ এর মানটা বের করো তো, কি হবে এটা? আর গুণন হবে এস এম ভি, এস এম ভি, এটা ভাই এম এল এ কিন্তু থাকবে, ভাগ হচ্ছে ভাই 1000। বলো তো এই সূত্রটা তুমি কোথায় দেখছো? এটা তুমি ম্যাথ করছিল না, এই সূত্র দিয়ে তুমি অসংখ্য ম্যাথমেটিক্স সলভ করছো। আর আজকে আমরা সূত্রটার প্রতিপাদন দেখলাম কোত্থেকে? মোলারিটির সংজ্ঞা থেকে, সংজ্ঞা থেকে আবার সূত্রটা নিয়ে আসলাম। তার মানে কোনো সূত্র এমনি এমনি আসে না, এটা কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু নলেজ থাকে যে কিভাবে ফর্মুলাটা হয়ে আসলো। তোমার এই সূত্রের প্রতিপাদন হয়ে এক্সামে আসবে না, এই প্রতিপাদন তোমার আর কখনোই লাগবে না, কিন্তু প্রতিপাদন তুমি দেখবা জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখার জন্য যে কিভাবে কিভাবে তোমার ফাইনাল যে আমাদের যে এক্সপ্রেশন এটা কিভাবে আমরা পাইলাম এটা জানার দরকার আছে। আচ্ছা, তো অন্য সাবজেক্ট ফিজিক্সেও তুমি দেখবে যে টিচার অনেক বড় বড় ডেরিভেশন ক্লাসে করাচ্ছে, ডেরিভেশন তোমার দরকার নেই, তোমার কি ফাইনাল আউটপুটটা তোমার লাগবে, বাট প্রসেসটা জানার দরকার আছে। তুমি কি ওই সূত্রের প্রত্যেকটা জিনিস কি বুঝায়, কেন এটা এরকম হইল, এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে তুমি কি ম্যাথ সলভ করতে পারবে। এখন চলো কোনটা দিয়ে কি বুঝায় আমি সুন্দর করে লিখে দিচ্ছি। ডব্লিউ দিয়ে ভাইয়া কি বুঝায় দেখি, এস দিয়ে কি বুঝায়, এম দিয়ে কি বুঝায়, আর আয়তন দিয়ে কি বুঝায়? বলো তো অপরাজিতা, মৌ তুমি বলো, এটা ডব্লিউ দিয়ে কি বুঝায়? কিসের ভর? খালি ভর বলো, দ্রব্যের ভর, এটা বলতে হবে না? তাও হয় নাই, এটা হবে গ্রাম এককে দ্রব্যের ভর। কেমিস্ট্রি মানে গ্রাম, ভর বলে গ্রামই বোঝায়। ফিজিক্সে ভর কোন থাকে সে জানো, ফিজিক্সে সব সূত্রে ভর কোন বসাও তুমি, ফিজিক্সে সব ফর্মুলাতে ভর করে যদি তুমি বসাও কেজি। যখন তুমি ফিজিক্স পড়তে বসবা তখন তুমি ভুলে যাবা দুনিয়াতে গ্রাম বলে কিছু আছে, বুঝছো আমার কথা? তখন সবকিছু কেজি। আর যদি তুমি কেমিস্ট্রি পড়তে বসবা দুনিয়াতে ভুলে যাবে, দুনিয়াতে ভুলে যাবে যে দুনিয়াতে কেজি বলতে কিছু নেই। তোমার কাজ কি নিয়ে হবে? গ্রাম নিয়ে কাজ হবে। এবার বলো এস কি হবে? বাকিটা বলো তো এস কি? এস হচ্ছে কি? মোলারিটি, মোলারিটি। বলো প্রতীক, এখানে এম কি? আণবিক ভর। কিসের আণবিক ভর? পদার্থ মানে কি? অ্যাসিড ক্ষার অথবা লবণ অথবা দ্রবের আণবিক ভর, স্পেসিফিক বলতে হবে, আণবিক ভর বললেই তো হবে না, দ্রবের আণবিক ভর। আচ্ছা শ্রেয়া বলতো এখানে ভি কি? এটা ভিটা কি? আয়তন। কিসের আয়তন? দ্রবণের আয়তন। কোন এককে? এমএল এককে। এবারে বলতে হবে মিলিলিটার এককে, মিলিলিটার এককে, এককে দ্রবণের আয়তন। ওকে, এই হলো আমাদের সূত্র এবং এই সূত্রের প্রত্যেকটা জিনিস আমরা পরিচয় জেনে গেলাম। ওকে, আচ্ছা তাহলে চলো এই সূত্র আমাদের শেখা শেষ। এইবার আমরা একটু পিছনে ফেরত যাই, এইবার আমরা এই সূত্রটা নিয়ে আরেকবার একটু কাজ করব। লিখো, বড় করে লিখো, এস সমান
m বাই v থাকবে v থাকবে। আচ্ছা যদি আমি n বের করতে চাই, দেখো n যদি আমি বের করতে চাই তাহলে n সমান কি লেখা যাবে বলো তো? r গুণন করো তো s v, এবং এই ক্ষেত্রে আয়তনটা হচ্ছে লিটার। বক্স এই ফরম্যাটে ভাই বক্স এই সূত্র তোমার জীবন চেঞ্জ করে দিবে। দেখো তাহলে এইখানে এইখানে আমাকে বলো n কি বোঝায় ভাইয়া? দ্রবের মোল সংখ্যা বোঝাচ্ছে। s দিয়ে কি দ্রবণের মোলারিটি বোঝাচ্ছে। আর v দিয়ে লিটার এককে আয়তন বোঝাচ্ছে। লিটার এককে আয়তন বোঝাচ্ছে। শর্টকাটে কিভাবে মনে রাখবো? এইভাবে নতুন শুরু হয়, ঠিক আছে? এটাই শর্টকাট। ঠিক আছে, নতুন মানে n, শুরু মানে s, আর বাই মানে v। ঠিক আছে, তাহলে n সমান s, n সমান s। ঠিক আছে, দুনিয়া 10 বার ধ্বংস হবে, ঠিক আছে? ওকে, 20 বার ধ্বংস, 100 বার ধ্বংস হবে, ধ্বংস হয়ে আবার তুমি দুনিয়াতে নতুন ভাবে জন্মাবা, কিন্তু তারপরে এই সূত্র ভুলে যাবে না। ঠিক আছে, তোমার রক্তে মিশে যেতে হবে রক্ত, এবার এই সূত্র। তাহলে কি হচ্ছে? মোলার ঘনমাত্রাকে দেখো, মোলার ঘনমাত্রাকে লিটার এককে আয়তন দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। মোলার ঘনমাত্রাকে লিটার এককে আয়তন দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। শুধু আমি একটা एग्जांपल দেখাই। যেমন ধরো আমি যদি বলি 50 ml 0.2 মোলার HCl, দেখো এই ধরনের জিনিস তুমি এখন খুব ফ্রিকোয়েন্টলি দেখো। কি বলছে? 50 ml 0.2 মোলার HCl। তাহলে বলো এখানে কয়টা ডেটা আছে? বলো অপোজিট দেখে কয়টা ডেটা আছে? দুইটা, আলাদা চারটা। মাথা সব গেছে, হাতে আসবে। আবার বলে তিনটা। কি অবস্থা হয়? আচ্ছা HCl কে বাদ দাও। দেখো এখানে আয়তন আছে আর কি আছে? ঘনমাত্রা আছে। আয়তন আছে, ঘনমাত্রা আছে, বা মোলার ঘনমাত্রা আছে, দুইটা ডেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যদি এখন আমি এখান থেকে n অফ HCl বের করতে চাই, মানে HCl এর মোল সংখ্যা বের করতে চাই, লেটস সে, তাহলে সূত্রটা কি বলো? n সমান কি বলো? s ইনটু কি v। তাহলে বলো তো কোনটা s কোনটা s? এই যে 0.2 হচ্ছে আমার s। ওকে, তো লিখো 0.2 লিখো, 0.2 লিখো ইনটু 50 ইনটু 50 ইনটু 50। ঠিক আছে, এটা হয়েছে অঙ্ক? 50 গুণ করলে 0 পাবো। কেন? কারণ ভাই আয়তন কোন এককে দেখো, আয়তন কিন্তু লিটার এককে, বাট প্রশ্নে আয়তন আছে কি ml এককে। তাহলে বলো লিটার ml থেকে লিটারে কিভাবে নিব? 1000 দিয়ে ভাগ। এখন হবে অঙ্ক, হিসাব করে বলো তো প্রতীক কত আসে? ক্যালকুলেটর আনছো? এটা কোন ক্যালকুলেটর? CW? Yes. ও ইয়েস, দুধের কাছে কি ক্যালকুলেটর আছে? 0.01. 0.01 একটা ভাই কি হবে? মোল। এখন আমি একটা করে দিলাম, এখন তোমরা নিজেরা দুইটা করো। প্র্যাকটিস। লিখো 20 ml 0.1
0.2 মোলার আষ্টরাফি বসে একটু আস্তে একটু 3 মোলার এটা হলো আর সেটা হলো 25 ml সোডিয়াম কার্বনেট তাহলে এই তিনটা দ্রব্যের জন্য n বের করো তো n বের করো এটা হবে NO2SO4 এটা হবে N of সোডিয়াম কার্বনেট আর এটা হবে N of নাইট্রিক অ্যাসিড আপনি সুস্থ হয়েছো তোমাদের কালকে যারা পুরাতন তারা তো 2টা বাজে আসবে কালকে আর যারা আজকে যারা আসছো নতুন তোমরা কালকে আবার 3টা বাজে আসবে কেমন এটা প্রাইভেট আছে কালকে এটা প্রাইভেট আছে না এখন তোমাদের হচ্ছে যে তোমরা একটু পিছিয়ে আসো যারা ওদেরকে আগায় দিয়ে পরে হচ্ছে যে আবার একসাথে নিয়ে আসবে সবাইকে এটা যে প্রাইভেট আছে হ্যাঁ 3:30 এটা আবার কোন সময় 3:30 ও আচ্ছা আচ্ছা তাহলে এটা তো সাময়িক না এটা অল্প কয়েকদিনের জন্য এইটাকে তো কোনো প্রাইভেট দিতে পারে না ও আচ্ছা আচ্ছা তাহলে তো এটা তো সবসময় থাকবে না যারা পুরাতন আসছে না তারা হচ্ছে যে কালকে 2টা বাজে আসবা যারা ওল্ড আর যারা নতুন তোমরা আবার হচ্ছে যে আজকে কি বার আজকে হচ্ছে শনিবার আবার তোমরা সোমবার 2টা আসবে আচ্ছা নয়টা বের করছো কত আসছে এটা কত আসছে এটা এটা ভাই কত আসবে 0.1 into 20 by 1000 এটা হবে 0.2 into 10 by 1000 এটা হচ্ছে তোমার 0.2 into 25 by 1000 সবগুলো হিসাব করে ফেলবো এখানে সবগুলো এক করে নিলাম বুঝবে ইজি ঠিক আছে তো ঠিক আছে আজকে থাক আগে বলছিলাম আরো প্র্যাকটিস করবো তো ওকে তাহলে নেক্সট ক্লাস আসার আগে একটু হালকা করে আসে ক্লাস করতে লাভস যারা পুরাতন তাহলে তোমরা কালকে 2টা বাজে আসবা যারা ওল্ড আর যারা নতুন তারা আবার সোমবারে 2টা বাজে আসবে